হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আর কয়েকদিন পরে ঈদ। ঈদের আগে আপনাদের দুলাভাইয়ের কি হলো? আমি শেষ। ইব্রাহিমের কিপটামি এবং এই শেষ হওয়ার কাহিনী জানতে চাইলে এই ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আপাতত আপনাদের কিপটা দুলাভাইকে সাইডে রেখে আমরা এখন কথা বলি পোল্যান্ডে আমরা কিভাবে রোজা পালন করি। পোল্যান্ডের রোজাটা আর যদি বাংলাদেশের রোজাটা আমরা কম্পেয়ার করি, এটা অনেক রাত দিন পার্থক্য বলা যায়। এখানে আমাদের রোজাটা হয় একাকিত্বভাবে, একাভাবে চলাফেরা, একা করা, নাহলে সপ্তাহে হয়তো বা একদিন কি 2 দিন কারো বাসায় যাওয়া বা কেউ আমাদের বাসায় আসা, এই হচ্ছে। আর এবার আমরা কি করেছিলাম, রোজার শুরু হওয়ার আগেই আমরা বাচ্চাদেরকে নিয়ে একটা ছোট্টখাট্টো ওয়ার্কশপ করেছিলাম, যাতে বাচ্চারা বুঝে একটা ফেস্টিভ্যাল আসছে অ্যান্ড ওরা আমাদেরকে বিভিন্ন প্রশ্ন করতে পারে রোজা সম্পর্কে, আর আমরা ওদেরকে আনসার করি যাতে ওরা ওদের আগ্রহটা আরও বাড়িয়ে ফেলে। আর এই জিনিসটা বাচ্চারা খুবই এনজয় করেছিল। আর এরকম কোনো গেট টুগেদার হলে আমরা ওয়ান ডিশের প্ল্যান করি। আর আমাদের এই ওয়ান ডিশের ছিল, আমি সিঙ্গারা নিয়েছিলাম আর আমাদের বাংলাদেশের বিখ্যাত ঝাল পিঠা। এটা আমার ইন্ডিয়ান পাকিস্তানি যে বান্ধবীরা ছিল ওরা খুবই পছন্দ করেছে, ওরা খুব মজা করে ঝাল পিঠাটা খেয়েছে। আর এই জিনিসটা আমার কাছে দেখতেও খুব ভালো লেগেছে। আর যে জিনিসটা বললাম যে সপ্তাহে 1 দিন কি 2 দিন দেখা যায় আমরা বাহিরে ইফতারি করি। সো এই ইফতারিটা ছিল আমাদের মসজিদে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের মসজিদ থেকেও কিছু কন্ট্রিবিউশন থাকে, আর বাকিগুলো আমরা যত মুসলিম বোনেরা আছে সবাই কিছু না কিছু এখানে নিয়ে আসে। আর এখানে আরও একটা জিনিস ভালো হয় যে অনেক বাচ্চারা চলে আসে, তো বাচ্চাদের আগ্রহটাও বাড়ে, এরা একে অন্যকে জানতে পারে। এই জিনিসটা আমার কাছে অসম্ভব ভালো লাগে। আর এখন যদি আমরা বলি আমাদের রেগুলার ডে এর কথা, সেটা শুরু হয় এইভাবে। সকালে ঘুম থেকে উঠেই মায়াকে নিয়ে তো তাড়াহুড়ো করে আমাদের চলে যেতে হয় স্কুলে, মায়াকে স্কুলে ড্রপ করার জন্য। যদি শনি রবিবারটা একটু শান্তিও লাগে, সবার সঙ্গে দেখা হয়, বাট রেগুলার দিনগুলো আমাদের এভাবেই যায়। ইফতারিতে আমাদের এখন হাতের বেশি সময় নেই, তো তাড়াতাড়ি করে আমি এয়ার ফ্রাইতে এক পাশে ইব্রাহিমের জন্য ভেজিটেরিয়ান কাবাব আর আরেক পাশে ইয়াসুর জন্য আমি চিকেন ব্রেস্ট বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে যাতে ফ্রাই হয়ে যায়। আর আজকের আমাদের মেনু ছিল শর্মা। আর এই শর্মাটা আমাদের তিনজনেরই খুব পছন্দ, আমরা তিনজন খুব মজা করে খাই। আর এটা রুটিটা কিন্তু একটু স্পেশাল, আপনারা দেখলেই বুঝবেন। এই তো চলে আসছি রুটির ব্যাটারটা। এটা হচ্ছে পালং শাক দিয়ে রুটি বানানো, এটার রেসিপি হয়তো আমি আরেক সময় দিব। আর এটা সত্যিই খুব হেলদি। আর আমরা যেহেতু তিনজনই, স্পেশালি ইব্রাহিম ভাজা পোড়া খায় না, সো দেন আমার একসঙ্গে আমার নিজের জন্য করা হয়ে ওঠে না, তো ভাজা পোড়া বাদ দিয়ে আমাদের সিম্পল ইফতারিটাই সাধারণত হয়ে থাকে। তো আমার রুটিটা কিন্তু গোল হয়নি, তো দেন এটা নিয়ে প্লিজ কেউ কিছু কমেন্টস করেন না, স্পেশালি বাজে কমেন্টস। আর রুটিটা আমাদেরকে এপিট ছেঁকে নিলেই হয়ে যায় সুন্দর করে, আর এটা খেতে অসম্ভব মজা আর অনেক হেলদিও হয়ে যায়। ইব্রাহিম ভাজা পোড়া তেমন একটা খায় না, বিশেষ করে ডুবো তেলে ভাজা পোড়া যে জিনিসগুলো, ওগুলোকে খুবই অ্যাভয়েড করে। আর মায়াও তেমন একটা খায় না, তো আমার একার জন্য এগুলো কিছুই করা হয় না। তো আমার সবসময় বাসাতে যেটা হয় ইফতারিতে, স্পেশালি আমাদের এরকম সিম্পল জিনিসগুলোই থাকে, আমরা ওইটাকে খেয়ে নিই। তো মায়ার জন্য যে শর্মাটা বানাচ্ছিলাম সেটা হচ্ছে, এখানে আমি কিছু শসা দিয়ে নিচ্ছি। মায়ার সবজিটা একটু ইদানিং কম খাচ্ছে, তো এর মধ্যে এই জন্য এই পালং শাকের রুটিটা আমার জন্য খুব উপকারী হয়ে যায়, কারণ এটা একটা হেলদি একসঙ্গে। তো কিছু টমেটো সস দিয়ে, তার উপরে কিছু শসা দিয়ে অ্যান্ড চিকেনটা দিয়ে আমি বানিয়ে দিয়েছি মায়ার শর্মা। আর এখন চলে আসছে ইব্রাহিমেটার জন্য। ইব্রাহিমের শর্মাটা বানানোর ক্ষেত্রে আমি দিয়ে দিয়েছি, প্রথমেই আমি যেটা ব্যবহার করলাম সেটা হচ্ছে হুমুসটা আমার খুব পছন্দ, সাথে ইব্রাহিমও খুব পছন্দ করে। হুমুস দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু ভেজিটেবল, যেগুলো আমি এখানে অলরেডি কেটে রেখেছিলাম যে শর্মাতে আমি ইউজ করব। এর মধ্যে আছে, আপনাদের ইচ্ছে মতো আপনারা ব্যবহারও করতে পারেন, এর মধ্যে আছে হচ্ছে ক্যাপসিকাম, তারপর আছে কিছু অ্যাভোকাডো। মায়া অ্যাভোকাডোটা ইদানিং খায় না, আগে খুব পছন্দ করতো, বাট ইদানিং সেটা পছন্দ করে না। তারপরে দিয়ে দিয়েছি কিছু শসা, আর হচ্ছে ইব্রাহিমের সেই ভেজিটেবল কাবাব। শুনতেই কেমন শোনা যায় তাই না, যেটা কল্পনাও করি না। কাবাব মানে আমাদের কাছে মাংস, বাট ইব্রাহিমের জন্য কাবাব মানেই হচ্ছে ভেজিটেবলের কাবাব। তো এটা যতটুকু আমার মনে আছে, এটা হচ্ছে সয়া সস দিয়ে বানানো, সয়া দিয়ে বানানো। আর তার উপরে দিয়ে দিয়েছিলাম কিছু লেটুস পাতা, আর এটাকে আমি সুন্দর করে ফোল্ড করে নিচ্ছি। আর এই খাবারটা হচ্ছে ইব্রাহিমের খুবই পছন্দের, বাট সামহাও ইব্রাহিম আজকে যে সুন্দর করে আমি ওকে ফোল্ড করে দিয়েছিলাম, ইব্রাহিম সেটা খুলে ফেলছে। কিভাবে খুলছে আমি জানি না। মায়ার অলরেডি ইফতারি খাওয়া শেষ, আর ইব্রাহিম এখনো খাওয়ার মাঝামাঝিতে আছে। এমনও অনেক সময় হয় যে ইব্রাহিমের সকালের নাস্তা খেতে বসছে, আমাদের দুপুরের খাবার সময় হয়ে গেছে, তারপরে ইব্রাহিমের সকালের নাস্তা শেষ হয় না, কারণ তার পছন্দের পার্ট হচ্ছে খাওয়া আর একসাথে কথা বলা। ইব্রাহিম,
ইব্রাহিম, জি বলো। এই তুমি নাকি মৌকে ঈদের সালামি হিসেবে শপিং করে দিছো? মৌ জোর করে 5,000 টাকা শপিং করছে। তোমার মতো কিপটার কাছ থেকে মৌ 5,000 টাকার শপিং করছে? পোল্যান্ডে বসে যদি তুমি এক শালিকে 5,000 টাকার শপিং করে দিতে পারো, তাহলে কিন্তু এখন বাকি শালাশালি যারা আছে বাংলাদেশে আর পোল্যান্ডেও, তাদের শপিংও তোমার করে দিতে হবে। এইটা কিন্তু বুঝছো তুমি? এত শালাশালি কেন? এত সালামি দিয়ে আমি তো ফকির হয়ে যাব। এই 12 বছরে তুমি কাউকেই সালামি দাও না, এই কারণে তুমি বিদেশ থাকো। এখন যেহেতু অপশন আছে বিকাশে সালামি দেওয়ার, তো প্লিজ পাঠায় দাও। ঠিক আছে, আমি বিকাশে ঈদ সালামি পাঠাবো। এখন সবাইকে বলো বিকাশ নাম্বার দিতে। দেশে বসে যে সকল ভাই ও বোনেরা এতদিন মিস করেছেন তাদের ঈদ সালামি, স্পেশালি প্রবাসী ভাই ও বোনদের কাছ থেকে এবং এইরকম একটা কিপটা দুলা ভাইয়ের কাছ থেকে, তাদের জন্য বিকাশ নিয়ে আসছে একটা গুড নিউজ। গুড নিউজটি হলো, বিশ্বের যে কোনো জায়গা থেকে এখন অল্প সময়তেই বিকাশের মাধ্যমে টাকা পৌঁছে যাবে আপনার হাতে। এখন থেকে আপনার শুধু বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা আপনার প্রবাসী ভাই ও বোনদেরকে এবং এরকম একটা কিপটা দুলাভাইকে পাঠিয়ে দিতে হবে, আর এখন পুরো তালবাহানা ছাড়াই আপনার কাছে পাঠিয়ে দিবে আপনার ঈদ সালামি। এটা কিন্তু আপনাদের জন্য সুবিধা, কিন্তু এরকম একটা কিপটা দুলাভাইয়ের জন্য খুবই অসুবিধা। এখন তার মাথায় হাত। আমি শেষ।